আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হল, আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এ রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। ওই দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা না করায় বিজেপি তার সমালোচনা করেছে। কলকাতা হাইকোর্ট রবিবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফকে সভা করার অনুমতি দেয়নি। নিয়োগ দুর্নীতি মামলায় গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ওএমআর শিট সহ নথিপত্র সিবিআইকে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের 3টি আসনেই লড়তে প্রস্তুত বলে দলনেত্রী জানিয়েছেন। রবীন্দ্র সদনে আজ থেকে শুরু হল 3 দিনের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে প্রথম দিনের শেষে বাংলা ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে 4 উইকেটে 206 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। আগামী সোমবার 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এ রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার আজ সব জেলার পুলিশ সুপার ও বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেন। স্পর্শকাতর এলাকাগুলিতে সকাল থেকেই নজরদারির পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব রকম ব্যবস্থা রাখার জন্যও বৈঠকে তিনি নির্দেশ দেন। প্রয়োজনে পুলিশকে এলাকায় টহল দিতে বলা হয়েছে বলেও নবান্ন সূত্রে জানা গেছে। এদিকে আইন শৃঙ্খলা নিয়ে সতর্কতায় ওই দিন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে শহরে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা, স্কুল খোলা আছে কিনা কলকাতা পুলিশের তরফে প্রতিটি থানার কাছে তা জানতে চাওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। ওই দিন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির নেতৃত্বে সংহতি মিছিলের উপরেও কড়া নজর রাখতে বলা হয়েছে। 22 জানুয়ারি রাজ্য সরকার ছুটি ঘোষণা না করায় বিজেপি তার সমালোচনা করেছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আজ ভারতীয় জনবার্তা স্টলের উদ্বোধন করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উৎসব সবার বলে মুখ্যমন্ত্রী সবসময় দাবি করেন এবং বিভিন্ন উৎসবে ছুটিও ঘোষণা করে থাকেন। তাই রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন ছুটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে তাঁরা আবেদন জানিয়েছিলেন, কিন্তু তিনি তা না করে দূরভিসন্ধিমূলক মানসিকতার পরিচয় দিয়েছেন। মুখ্যমন্ত্রী তো কথায় কথায় বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। আমি তো সকালবেলা তাকে চিঠি দিয়েছি যে সবার উৎসব মনে করে উনি যেন সেই দিন সরকারিভাবে ছুটি ঘোষণা করেন না, কমসে কম অর্ধ দিবস। এই যে 22 তারিখ, যেদিন হিন্দুদের এত বড় একটি উৎসব মুখর দিন তৈরি হচ্ছে এবং প্রতি বছর এরপর থেকে হয়তো উদযাপন হবে, স্বাভাবিকভাবে সেই দিন উনি ছুটি দিচ্ছেন না, এটা ওনার অভিসন্ধি বা দূর অভিসন্ধি বলা ভালো প্রকাশ পাচ্ছে। স্বাধীনতা উত্তর ভারতের সবচেয়ে বড় গণ আন্দোলন এই রাম মন্দিরের উদ্বোধনের দিনটিকেই মুখ্যমন্ত্রী সম্প্রীতি যাত্রার জন্য বেছে নেওয়ায় সুকান্তবাবু তারও সমালোচনা করেন। এর মাধ্যমে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে বলেও তাঁর দাবি। এদিকে রাজনৈতিক স্বার্থেই রামচন্দ্রকে ব্যবহার করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি করেছে। দলের মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আজ পুরভবনে সাংবাদিকদের বলেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশ জুড়ে মেরুকরণের রাজনীতি করছে। শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য ব্যবহার করা হচ্ছে রামকে। আমি রামের ভরসায়, আল্লাহর ভরসায় কেন ইলেকশনে যাব? আমার কাজ আমার ইলেকশনে নিয়ে যাবে। আমি কর্মযোগী, আমার কর্ম আমার ইলেকশন করাবে। আমি মসজিদ করেছি তাই আমায় ভোট দাও, আমি মন্দির করেছি তাই আমায় ভোট দাও, আমি গির্জা করেছি তাই আমায় ভোট দাও। কেন? আমি কাজ করেছি মানুষের জন্য তাই আমায় ভোট দাও। রাম মন্দির নিয়ে সংবাদ মাধ্যমের একাংশ মাত্রাতিরিক্ত প্রচার করছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে সমস্ত সরকারি কর্মীদের ছুটি দেওয়া হয়েছে। আকাশবাণী এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে। শোনা যাবে সকাল 10:10 থেকে সবকটি প্রচার তরঙ্গে। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী রবিবার আইএসএফ সভা করতে পারবে না। কলকাতা হাইকোর্ট এই সভার অনুমতি দেয়নি। প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন, রাস্তা আটকে সভা করা যাবে না। পরিবর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সঙ্গে আলোচনা করে নওশাদ সিদ্দিকীর দল তাদের কর্মসূচি পালন করতে পারে। এর আগে অবশ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ আইএসএফকে ভিক্টোরিয়া হাউসের সামনেই শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিলেন। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। আইএসএফকে হাইকোর্ট 4 জনের নামও আদালতে জমা দিতে বলেছে। সভাকে কেন্দ্র করে কোথাও কোনো গন্ডগোল হলে তাদের বিরুদ্ধে আদালত পদক্ষেপ করতে পারবে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া উত্তরপত্র বা ওএমআর শিট, কম্পিউটারের হার্ড ডিস্ক সহ অন্যান্য নথিপত্র আদালতে জমা দিতে হবে সিবিআইকে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ 5 দিনের মধ্যে ওইসব নথিপত্র জমা দেওয়ার জন্য আজ সিবিআইকে এই নির্দেশ দেয়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ এসএসসি দুর্নীতি
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি গ্রহণ করছে। সিবিআই এর তরফে আজ আদালতে জানানো হয়, তদন্ত করতে গিয়ে যেসব নথিপত্র উদ্ধার হয়েছে তা স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে। অন্যদিকে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা আদালতে পেশ করার জন্য দাবি জানিয়েছেন মামলাকারীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্য সরকার উত্তরবঙ্গকে সব দিক থেকে বঞ্চিত করছে। তিনি আজ কোচবিহারের মেখলিগঞ্জে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার বুথভিত্তিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গকে ঘৃণা করেন বলেও তার দাবি। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে এ রাজ্যের মানুষকে বঞ্চিত করে রাখার জন্য তিনি মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তোলেন। অন্যদিকে 22শে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রাকে কটাক্ষ করে শুভেন্দু আশঙ্কা প্রকাশ করেন, ওই দিন এ রাজ্যের মানুষ রাম মন্দির উদ্বোধনের উৎসবে যাতে সামিল হতে না পারে তৃণমূল কংগ্রেস সেই ষড়যন্ত্র করছে। এর আগে বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মীদের ডিএ থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন। সব রাজ্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিলেও এ রাজ্যের কর্মীরা তা পাচ্ছেন না। ডিএ নিয়ে সরকারি কর্মীদের মিছিলের প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন। গোটা ভারতবর্ষের সব রাজ্যেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছে এবং জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর জানুয়ারি এবং জুলাই মাসে দুবার করে বৃদ্ধি করে। স্বাভাবিকভাবে এই রাজ্যের কর্মচারীরা এবং মেধাযুক্ত কর্মপ্রার্থীরা নানাভাবে বঞ্চিত। তাদের এই মিছিল যুক্তিসঙ্গত মিছিল। আমরা প্রথম দিন থেকেই সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের সাথে আছি। ডিএ বৃদ্ধি, শূন্য পদ পূরণ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি যখন খুশি বদলির বিরোধিতা করে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কলকাতায় আজ মিছিল বের করা হয়। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন ও হাজরা মোড় থেকে আজ মিছিল শুরু হয়ে শেষ হয় ধর্মতলা শহীদ মিনারে। সেখানে এক জনসভায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, এই সমস্ত দাবি দাওয়া নিয়ে তাদের আন্দোলন ব্লক স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। আগামী 29শে জানুয়ারি থেকে যৌথ মঞ্চ সরকারি কার্যালয়ে লাগাতার কর্মবিরতিতেও সামিল হবে বলে ভাস্করবাবু সতর্ক করে দেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিরতি, পরে রয়েছে আরো খবর। ধানের মূল্য জমিতে যে কোনো ধরনের আগাছাকে নির্মূল করতে এবং মজুরের খরচা সাশ্রয় করতে একর প্রতি 90 গ্রাম হারে ব্যবহার করুন বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের 3টি আসনেই লড়তে প্রস্তুত। দলীয় সংগঠন পর্যালোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আজ মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের বৈঠক বসে। সেখানে মুর্শিদাবাদের সব লোকসভা আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের 42টি লোকসভা আসনের সবকটায় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিনের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস শক্তিশালী, 3টি আসনেই তারা লড়তে প্রস্তুত। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলা সভাপতি, জেলা সংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্যরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রে 800 মেগাওয়াট করে 2টি নতুন ইউনিট গড়ে তোলা হবে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ ওই কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। নতুন ইউনিট তৈরির জন্য সমীক্ষার কাজ সম্পূর্ণ, এর জন্য প্রয়োজনীয় জমিও রয়েছে বলে তিনি জানান। সাঁওতালডির আধুনিকীকরণে রাজ্যে 1408 কোটি টাকা খরচ করেছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের 205টি কেন্দ্রের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বলেও তাঁর দাবি। কয়লার দাম না বাড়লেও রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়তে দেননি বলে তিনি জানান। লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশে একজন নোডাল অফিসার নিযুক্ত হয়েছেন। 1998 ব্যাচের আইপিএস আধিকারিক আনন্দ কুমারকে এই নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি রাজ্যের এডিজি লিগ্যাল পদে ছিলেন। কলকাতা পুলিশ শহরের কোন কোন এলাকায় এখনও কাঠকয়লার উনুন ব্যবহার করা হচ্ছে তা জানতে শহরের সমস্ত থানাকে চিঠি দিয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে এই থানাগুলিকে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতায় এখনও বহু জায়গায় উনুন জ্বালিয়ে ইস্ত্রি করা হয়। রাস্তার ধারে চায়ের দোকানগুলিতে উনুন জ্বালানো হয়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে উনুনের ধোঁয়া মারাত্মক দূষণের সৃষ্টি করে। বিশেষ করে শীতকালে সূর্যের তাপ কম থাকায় বায়ুদূষক পদার্থগুলি কম উচ্চতায় অবস্থান করে। নির্দেশ অনুযায়ী সংগৃহীত সমস্ত তথ্য রিপোর্ট আকারে কলকাতা পুলিশের সদর দপ্তরকে জানাতে বলা হয়েছে।
রাজ্য সঙ্গীত একাডেমি ও তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে রবীন্দ্র সদন নন্দন চত্বরে একতারা মুক্ত মঞ্চে আজ থেকে শুরু হল 3 দিনের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত স্বপন চৌধুরী, পণ্ডিত দেবজ্যোতি বোস, অভিনেতা রঞ্জিত মল্লিক সহ বহু প্রথিতযশা শিল্পী। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ সুপার কাপ ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোহনবাগান 1-0 গোলে এগিয়ে রয়েছে। দুটি দলই দুটি করে ম্যাচ জিতে 6 পয়েন্ট সংগ্রহ করেছে। ইডেনে আজ রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে প্রথম দিনের শেষে ছত্তিশগড়ের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে 4 উইকেটে 206 রান করেছে। ছত্তিশগড়ের টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় অনুষ্টুপ মজুমদার 55, অভিষেক পোড়েল 47 রানে অপরাজিত আছেন। সুদীপ ঘরামি করেছেন 49 রান। ছত্তিশগড়ের রবি কিরণ, সৌরভ মজুমদার, জীবেশ ভাট্টি ও বাসুদেব বারেত একটি করে উইকেট নিয়েছেন। খারাপ আলুর জন্য আজ প্রথম দিন 90 ওভার সম্পূর্ণ করা যায়নি। স্থানীয় সংবাদ শেষ হল।